হ্যালো, আমি আপনাদের কাছে কিছু আম গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে চাই। যেরকম আজকে আ আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা একটা বিশালভাবে বেড়ে গেছে। সেই অনুযায়ী আমাদের রোজগার বা ব্যবসা-বাণিজ্য বা চাকুরির ব্যবস্থা সেভাবে নেই। তো এই অবস্থায় বাড়িতে বসে, বসে আমি অনেকদিন ধরেই কিছু একটা খুঁজছিলাম। কিছু একটা নতুন কিছু যদি কিছু করা যায়, সেটার জন্য আমি চেষ্টা করছিলাম। চেষ্টা করতে, করতে একদিন হঠাৎ সন্দীপ বানশালী স্যারের একটা ওয়েবিনার শুনলাম। শোনার পরে ডিজিটাল মার্কেটিং বলে জিনিসটা সম্বন্ধে একটা সম্যক ধারণা হলো। যার জন্য আমাকে কোথাও বাইরে যেতে হবে না। ঘরে বসে আমি এই জিনিসটা করতে পারি। শোনার পরে সঙ্গে, সঙ্গে আমি কোর্সটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার জার্নি স্টার্ট হলো। তারপরে ওখানে করতে, করতে বেশ ভালো লাগছিল ওনার বোঝানোর টেকনিক। আর রিপিটেশন আমি ওনার যে টেকনিকটা আমি রিপিটেশন আমি অফ টাইমে দেখতে পারি। এইটাগুলো অনেকগুলি ভালো দিক ছিল। সেই দিকগুলি দেখার পরে আমার তো খুব ভালো লেগে গেল। বেসিক্যালি আমি তো ইন্স্যুরেন্স নিয়ে বেশ কিছুদিন ব্যবসা করছি। কিন্তু ইন্স্যুরেন্সের ব্যবসাটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে ফিজিক্যালি মুভমেন্ট করে বা অ্যাপয়েন্টমেন্ট করে হচ্ছে না। তো আমি কি করব? তাই আমার একটা প্রচণ্ডভাবে একটা eagerness ছিল যে কিছু একটা আমাকে করতে হবে। করার জন্য আমি দেখলাম যে এইটা বেশ ভালো। তো তেমনি আমি নভেম্বরে জয়েন করেছি। ২২শে নভেম্বর। আ ২০২২ কিন্তু ওই ডিসেম্বরে উনি একটা আ উনার একটা সর্বোচ্চ কোর্স যেটা হলো তখনকার নাম ছিল রাজনীতি। এখন এটা ডায়মন্ড উম মেম্বারশিপ হয়েছে। সেটার জন্য আমাকে আরো ৳৫০,০০০ একটা ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট করতে হয়েছে। সেটা করার জন্য আমার কাছে ১ম দিকে আমি ভেবেছিলাম যে ডিসেম্বরের মধ্যে একটা ভালো কাজ করে আমি একটা কিছু টাকা-পয়সা করে এটা আমি নিজেই করতে পারব। কিন্তু আল্টিমেটলি হয়নি। উনি যখন আবার জানুয়ারির ৩০ তারিখ আবার একটা অফার দিল, তখন আমি আমার ছেলেকে বললাম যে, "আমাকে টাকাটা দে।" তো ছেলে দিল, দেওয়ার পরে আমি ডায়মন্ড মেম্বারশিপে জয়েন করলাম। কিন্তু তখন একটা প্রবলেম ছিল, আমি ভালোভাবে কম্পিউটার করতে পারতাম না। কম্পিউটার নলেজটাই আমার ছিল না। কিন্তু ওই মোবাইলে দেখতাম, দেখে ভালো লাগতো। আস্তে, আস্তে এগিয়ে যাচ্ছি। তারপরে দেখতে, দেখতে চলছে। চলতে, চলতে আর একটা ফিজিক্যাল মিট ছিল ১৪ই আগস্ট আর ১৫ই আগস্ট। সেটা পুনেতে। তো সেটা আমি তো যখন আমার তো সবকিছু নিজের মতো করে পাওয়া দরকার। সেই ডিজিটালি যেটা পাচ্ছি সেটা আমি ফুলফিল মানে ইমপ্লিমেন্ট করতে পারছি না। পেয়েছি, ভালো, ভালো জিনিস পেয়েছি কিন্তু ইমপ্লিমেন্টটা হচ্ছে না। ইমপ্লিমেন্ট না করলে তো এখান থেকে পয়সা আসবে না। পয়সাটা তো মেইন ফ্যাক্টর। তো যাই হোক, আমি পুনেতে যাওয়ার পরে ওখান থেকে ফিজিক্যালি যেটা আমার অনুভব হলো, আমার কনফিডেন্ট লেভেলটা অনেকটাই আপ হলো। ওখান থেকে ফিরে আসার পরে আমি ১ম একটা ওয়েবসাইট বানানোর পরিকল্পনা আমার নিজেরটা আমি করেছি কিন্তু সেটা আমি নিজে মানে ওই মোবাইলে হয় না। তখন মোবাইল নেই। কিন্তু ও যাওয়ার আগে আমি একটা মানে ফিজিক্যাল প্রেজেন্স নেওয়ার জন্য আমি একটা পুরনো ল্যাপটপ কিনেছি। কারণ পুরনো ল্যাপটপ কিনে আমি দেখলাম যে ওটাতে প্র্যাকটিস করতে, করতে কিছুটা আইডিয়া এসছে। বাট কমপ্লিট করতে পারিনি। কমপ্লিট করার জন্য স্যার মানে অনেক আমাদের স্কোপ দেয়। টেকনিক্যাল সাপোর্ট ডেইলি কিছু না কিছু মিটিং-সিটিং সবই হয়। কিন্তু আমি সেগুলি কিছুই অ্যাটেন্ড করতে পারি না। কারণ আমি কোনো একটা আম কোয়েশ্চেন আনসার কিউ&এ করতে গেলে আমার এদিক দিয়ে পুরো এটাই জুম মিটিংটাই বন্ধ হয়ে যায়। যাই হোক, আমি দেখলাম যে ঠিক আছে দেখা যাক। সবাই তো আর ফার্স্ট হতে পারে না। কেউ তো লাস্ট বয় হবেই।
আমিও সেইভাবে চলছে। এই লা এইভাবে চলতে, চলতে আমি চেষ্টা করলাম। আম কিন্তু আমার কিছুতেই ইমপ্রুভ হচ্ছে না। আবার জানুয়ারি ২৫-২৬ মন্থনে আরেকটা ফিজিক্যাল আ এসে গেল। উম সেখানে আমি ডিসাইড করলাম যে না, এখানে আমি যাবো। ট্রেন দ্য ট্রেনার। যেটা বলা বাকি রয়ে গেল, যেটা আমি ওয়েবসাইট বানাবো বলে আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম। আমি ডিজিটাল মার্কেটিং ডিজিটালের মেইন যেটা সাবজেক্ট আমার খুব ভালো লেগেছে ওয়েবসাইট। ওয়েবসাইটের থাকার দরকারটা কি? ওয়েবসাইটটা একটা ডিজিটাল দোকান। এই দোকানে আমরা যখন তখন আমাদের জিনিস রাখতে পারি। এইবার কাস্টমার যখন খুশি আমার দোকানে নক করতে পারে। যেটা হলো আ 24 আওয়ার্স ইনটু 365 ডেজ এটা ওপেন থাকে। এটা কখনো বন্ধ হয় না। যেটা আমাদের অফিস, আমরা যেটা ফিজিক্যাল অফিস, এটা ১০টা ৫টা বা যেরকম টাইমে কোথাও শিফট হয় খোলা থাকে। কিন্তু পরবর্তীকালে ওটা আর ট্রেস পাওয়া যায় না। কিন্তু ওয়েবসাইটটা ২৪ ঘন্টা খোলা থাকে। যার জন্য এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। যার জন্য আমি এটা নিয়ে আ সারাক্ষণ কিছু না কিছু করে যাচ্ছি। বাট আমার এখনো সাকসেস আসেনি। দ্যাটস নট ম্যাটার। সাকসেস মানে একদিনে আসে না। সাকসেসটা এমন একটা জিনিস, সেটার জন্য মানে রিপিটেডলি ট্রাই করতে হবে। চুপচাপ বসে গেলে নিজে বসে গেলে। আর ট্রাই করো, কিছু না কিছু হবে। যেটা এই যে ভিডিও করা নিয়ে ভীষণ একটা প্রবলেম ছিল। কিন্তু এই লাস্ট যে আম মন্থন থেকে আমরা ঘুরে এলাম, যেটা ফিজিক্যাল মিটিংয়ে আমাদের একটা সুন্দর গ্রুপে ডিসকাশন করিয়েছে। ডিসকাশন করে আমার মধ্যে কি কমি আছে, আমি কি বা ৩ জনের মধ্যে কি কমি আছে। আজকে মানে আমি ১ম যে গ্রুপের সঙ্গে আছি, তারপরে গ্রুপটা কিন্তু সেম গ্রুপ হবে না। আমাদের ডিফারেন্ট লোকের সঙ্গে আলাপ হয়েছে গ্রুপিংয়ে। এই যে গ্রুপিং করে আরও আমার কনফিডেন্ট লেভেলটা বেড়ে গেছে। তো তাই আমি আজকে অ্যা শুরু করেছি। কারণ আমার ওখান থেকে ফিরে আসার পরে আমার গলার প্রবলেম ছিল। গলার প্রবলেমে কথা বলতে পারছিলাম না। অসুবিধা হচ্ছিল। যার জন্য কালকেও আমি চেষ্টা করেছিলাম। কালকে আমাদের একটা হ্যাকাথন মিটিং ছিল। আমি অ্যাটেন্ড করেছি, কিন্তু মানে পুরোটা আমি করতে পারিনি। কারণ আমার ফিজিক্যালি আনফিট। যেটা স্যার বারবার বলে, ফিজিক্যালটা আমাদের স্টেবল থাকতে হবে। সেটা নেই, আমি করতে পারছি না। কিন্তু ভিডিওটা করা খুব দরকার। এবার টপিকস তো আমি ইন্স্যুরেন্স নিয়েই কাজ করব। ইন্স্যুরেন্সটাই আমার মেইন মোটো। ইন্স্যুরেন্সের সঙ্গে যেটা আমি ওয়েবসাইট বানানো, তারপর Facebook, Instagram, Twitter, LinkedIn ও SEO-ফেসিও এগুলো সবই হবে। কিন্তু যতক্ষণ আমি নিজে ফিজিক্যালি ফিট না হচ্ছি, ততক্ষণ তো কিছু করা যাবে না। তো যেটা হলো, আমি দেখলাম যে এখানে সবকিছু এক্সপ্রেশন। আমি যদি এক্সপ্রেস না করি, নিজেকে এক্সপ্রেস না করি, নিজেকে লোকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারি, কেউ আমাকে বুঝবে না, ডাকবে না। যার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি একটা ভিডিও কমপ্লিট করতে। এর আগেও ২-৩ দিন চেষ্টা করেছি, কিন্তু সেই ভিডিওগুলো আমার মনোমতো হয়নি। সেখানে ডিস্টার্ব আছে, আছে, এডিটিং-ফেডিটিং আমি জানি না। আমি শুরুটা করছি। দেখা যাক এডিটিং-ফেডিটিং কি করতে হয়, সেগুলো সবই আস্তে শিখে যাব। কিন্তু শুরুটা তো করতে হবে। যার জন্য আমি, এটা হলো আমার 3rd ভিডিও করছি। আমি জানি না, ফাইনালি আমি পরে চেক করব। তো আমার যেরকম সবকিছুই একবারে হয় না। যেরকম আমি ১ম চাকরি জীবন, মানে ১ম আমি পড়াশোনা শুরু করলাম। মাঝখানে পড়াশোনা ব্রেকআপ হয়ে গেল। ব্রেকআপ হয়ে যাওয়ার পরে আমি চাকরিতে গেলাম। 1973 তে আমি গভর্নমেন্ট জব শুরু করলাম। জব করতে আমার জবটা ২০০১ এ আমি ছেড়ে দিতে বাধ্য হলাম। বাধ্য হওয়ার পরে আমি ভাবছি যে দুনিয়া তো খুব রঙিন। এখানে অনেক কিছুই করা যেতে পারে। কিন্তু দুনিয়াটা বাইরের থেকে যতটা রঙিন দেখা যায়, যখন ভেতরে প্রবেশ করবে তখন আসলি রংটা পরিষ্কার হয়ে যায়। তো আসলি রং বলতে গেলে আমি তো সরকারি জব করেছি ২৮ বছর। চাকরি করার পরে যা টাকা পয়সা পেয়েছি, একটা আমার নিজস্ব বাসস্থান
করতে পেরেছি। এটা আমার প্লাস পয়েন্ট। প্লাস আমার একটি ছেলে, একটি মেয়ে। ছেলে, মেয়ে, ছেলে এরা খুব কষ্ট করে মানুষ হয়েছে, এদেরকে প্রপার আমি দিতে পারি না। দিস ইজ মাই ফল্ট। তো আমি চাই না পরবর্তী জীবনে কেউ আমার মতো এটা হোক। যার জন্য আমার এটা টার্গেটই আছে যে এই উম ভুল থেকে শিক্ষা নেওয়া এবং শিক্ষা নেওয়া আমি, এবং এই শিক্ষা নেওয়া আমি নিজে তো নিচ্ছি, এবং আরও পরবর্তীকালে যারা আমার কাছ থেকে চায় একটা ভুল করার এগেনস্টে আমি একটা ভুলের এগেনস্টে আমি 10টা সলিউশন জানি। কারণ আমি 2003-এ ইন্স্যুরেন্সে জয়েন করেছিলাম। ইন্স্যুরেন্সে জয়েন করার পরে দেখলাম আমি 6 বছর ইন্স্যুরেন্সের কিছুই করতে পারিনি। 2009 থেকে ট্রেনিং মিটিং করতে করতে আইআইই মুম্বাই থেকে ট্রেনিং মিটিং নিয়েছি। ট্রেনিং মিটিং নিয়ে ইন্স্যুরেন্স সম্বন্ধে একটা প্রপার ধারণা হয়েছে। কিন্তু ধারণা হলেই তো নয়, আমার যে বিজনেস করার টেন্ডেন্সি, আমাকে সেল করতে হবে, সেলিং টেন্ডেন্সি আমার কাছে কোনোদিনই ছিল না। আমি জাস্ট ক্যাজুয়াল প্রপোজ করছি, ভালো লাগলে কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না। কারণ আমি যেখানে চাকরি করতাম আমার এখানে কলকাতায়, মানে এই মুহূর্তে আমার কাছে যারা আছে তারা প্রত্যেকেই ক্রোড়পতি। মিনস তাদের ছেলে মেয়েরা ভালো জায়গায় চাকরি কাজ করছে, করছে, তাদের কাছে গেলে তারা তাদের নিজের পছন্দ মতো একটু একটু করে ইন্স্যুরেন্স কিনতে শুরু করেছে। এখন তো তারা ম্যাচুরিটি পাচ্ছে। গত বছর, 2022-23-এ আমি মোটামুটি 70 থেকে 80 লক্ষ টাকা ম্যাচুরিটি দিয়েছি। বাট কারোর কাছে কোনো পয়সা চাইতে পারিনি। কারণ চাওয়াটা আমার না, কাজ না। আমার হলো এক্সপ্লেনেশন দেওয়া, ইন্স্যুরেন্স সম্বন্ধে অবগত করানো, এটাই আমার কাজ। আমি কোনোদিন মানে সেলিং টেকনিক শিখেছি, বাট আমি সেল করতে অভ্যস্ত নই। কারণ আমার সেল করাটাই মানে আমার কাছে হয় না। তোমার প্রয়োজন তুমি নেবে, আমার বলা কাজ আমি বলেছি, বলার জন্য আমি পয়সা পাই। বিক্রি করার জন্য আমি, বিক্রি করাটা আমার টেন্ডেন্সিই না, আমি করি না। এটাই হলো, যার জন্য আমার কাছে যারা আছে ক্লায়েন্ট মিনস তারা বরাবরের জন্য আমার কাছেই থাকবে, আমাকে ছেড়ে যাবে না। গেলেও আমাকে জিজ্ঞেস করবে যে কী করব না করব, তুমি বলো ভাই, তুমি না হলে তো আমার হবে না। তো আমি আছি, চলছে। আর আমার চাহিদা অনেক কম, আমার একটা বিরাট চাহিদা নেই, এইম আছে। বাট এইমের জন্য আমি প্রাণপাত করব, এটা আমি কোনোদিনই পারি না, করব না। কারণ ছেলে নিজে রোজগার করে, চাকরি করে, তো বৌমা চাকরি করে, তাদেরও একটা ভালো জগৎ আছে। এগুলি গল্প না বললেও হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, রিয়েল ফ্যাক্টটা আমি তুলে ধরতে চাইছি। এটা হলো জাস্ট আমার একটা প্রথম ভিডিও, যেটা আমি কেন ডিজিটাল মার্কেটিংয়ের উপর এত জোর দিচ্ছি। কারণ ফিজিক্যালি, কারণ দেখতে 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 তো আমি তো সরকারি চাকরি করেছি 28 বছর, তারপরে ইন্স্যুরেন্সও 21 বছর, তো 28 49, বাকি 3 বছর বাড়িতে বসে, মানে 51 ইয়ার্স আমি মার্কেটিংয়ে আছি। 51 মার্কেটিং থাকা মানে একটা মানুষের লাইফে কত কী হতে পারে। লোকের 51, 55, 60 থেকে সরকারি রিটায়ারমেন্ট হয়, আমরা পেনশন পাই। পেনশন যেটা পাই সরকারি, ইপিএফ 95, ওটা টেনশন হিসাবেই আমার কাজে করে, আমার কাছে ওটা পেনশন না, ওটা টেনশন। যার জন্য আমি এখন, যেটা আমি আমাদের ইন্স্যুরেন্সের যে মেইন সাবজেক্টটা চেয়েছি, আমি যত লোককে পারছি, আমার টার্গেট আছে এই বছর মানে 100 ফ্যামিলিকে নূতনভাবে পেনশন কিনতে সাহায্য করব। প্রথম তো আমার রিয়েলাইজেশন, দ্বিতীয় হলো আমি রিয়েলাইজেশন করাতে পারলে তারা কিনবে। আমি কোনোদিনই কাউকে এই পলিসি বিক্রি করতে পারবো না, এটা আমার একদম ফার্ম ডিসিশন। আমি বিক্রি করি না, এটা আমি করবও না। যার ইচ্ছা হয় কিনবে, যার ইচ্ছা হয় কিনবে না। কিনলে তার লাভ, না কিনলেও তার লাভ। কিনলে লাভ কীরকম, তার ফ্যামিলি সিকিউরড হবে। না কিনলে তার পয়সা বাঁচবে, সে অন্য জায়গায় ফুর্তি করবে, করুক। প্রত্যেকেই নিজের রোজগার করে নিজের কাজের জন্য। আমি তো জোর করে তাকে নিতে পারবো না, আর নেওয়ার চেষ্টাও করব না, কারণ আমার রিকোয়ারমেন্ট মিনিমাম। তো এই চলছে, চলুক, দেখা যাক
কারণ ইন্স্যুরেন্স কোম্পানিও আমাদের জন্য এইবার এই তো আগে কতগুলি পলিসি ছিল, মানে এখন মোটামুটি ইন্স্যুরেন্স কোম্পানিও 30 দিন পরের থেকে পেনশন দিতে শুরু করে। কেউ 30 দিন পরে এককালীন টাকা দিয়ে 30 দিন পরে তার যে পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ দিয়ে একটা পার্সেন্টেজ হিসেবে পাবে। এই যে আজকে ফেব্রুয়ারি 2007-এ আবার রেট অফ ইন্টারেস্ট বেড়ে গেছে। এবার যে রেট অফ ইন্টারেস্ট আমার কাছে চার্ট পাঠানো হয়েছে, আমি প্রত্যেকে আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। তারা যদি মনে করে যে আমার ইন্স্যুরেন্স, আমার একটা পেনশন দরকার, নিউজ জেট নিতে পার, আমি দিয়ে দেবো। তো এইভাবেই চলছে, চলুক, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। তো আজকাল তো সবাই সারাক্ষণ দেখছি মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইলে কী করে জানি না, কিন্তু আমি যেটা জানি, আমি আমার রিয়েল লাইফ, রিয়েল ফ্যাক্ট আমি তুলে ধরবো। এই তুলে ধরার পরে যদি কারো ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করার, রিয়েল পিকচারটা পাওয়ার জন্য। কারণ রিয়েল লাইফ মিনস এই না যে আমি কি করছি, কি খাচ্ছি না, আমি কিছু আমার দেখানোর জন্য, তার প্রয়োজনের জন্য। তার প্রয়োজনটা কি, যদি কেউ আমাকে কোশ্চেন করে, একটা কোশ্চেন করে আমি 10টা আনসার দিতে পারি, লজিক্যাল আনসার। যেমন খুশি একটা গোজামিল দিয়ে দিলাম এরকম না, লজিক্যাল আনসার। কারণ ইন্স্যুরেন্স সম্বন্ধে আমার কাছে 1000-এর উপর, মানে ইন্স্যুরেন্সের যতগুলি পলিসি আছে নাটশেল আইডিয়া আমার কাছে আছে। কারণ ওই আইওইর যা যা ট্রেনিং নেওয়ার কথা, আমি মোটামুটি ওনাদের যা যা লেভেল আছে সবই আমি কমপ্লিট করেছি। তার প্রচুর পয়সা নষ্ট হয়নি, ইনভেস্টমেন্ট করতে হয়েছে। কারণ মোটামুটি আমি যা ইনভেস্টমেন্ট করেছি 5 থেকে 7 লক্ষ টাকা আমার হয়ে গেছে ইনভেস্টমেন্ট। বাট রিটার্ন কি পেয়েছি আমি কোনোদিনই হিসাবই করিনি। কারণ আমার সারাদিনে সামান্য খরচা, কারণ আমার কোনো নেশা নেই, বিড়ি, সিগারেট, চা, পান কিচ্ছু খাই না। আমার কোনো ব্যাপার নেই। আমার জামা কাপড়েরও বাহার নেই যে আমি জামা কাপড় দেখিয়ে আমার নিজের গেট আপ সেট আপ, আমার ওটা কোনো ব্যাপারই না। আমার মেইন সেট আপ পিউরিটি, পিউরিটি বাই হার্ট। আমি কতটা লোককে বেটার সার্ভিস দিতে পারছি, এটাই হলো আমার ইয়ে। এই তো গত বছর যেরকম অনেকেই কত ওই মিউচুয়াল ফান্ড নিয়ে শুরু করলাম। মিউচুয়াল ফান্ড গত লাস্ট নভেম্বর থেকে শুরু করেছি। শুরু করার পরে যে আমাকে বেশি করে ফোর্স করেছে তাকেই প্রথম বললাম যে তুমি মিউচুয়ালের 500 টাকা দিয়ে শুরু করো। বলে 500 টাকা হয় নাকি, তাহলে কত দিয়ে শুরু করবে? 2000 টাকা দিয়ে শুরু করেছে। তারপরে দেখলাম আমি আপনি আচুরি ধর্ম পরে শেখায়, নিজে যদি আমি না করি তাহলে লোককে বলে আমার কেন লোকে করবে। আমি শুরু করলাম। তারপরে আমার এক পরিচিত ইন্স্যুরেন্স লাইফের, মানে আমার মার্কেটিং লাইফের প্রথম বন্ধু বিমান কুমার নাথ, ওনার কাছে গেলাম যে বিমানদা আমি তো শুরু করেছি। হ্যাঁ, তাহলে তো খুব ভালো। তারপরে ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম, আমি আমি যেখানে জয়েন করেছি কাজে, সেইখানে উনি 30 বছর আগের থেকেই ওই কোম্পানির সঙ্গে ওনার শেয়ার ট্রানজ্যাকশান, বাট কোনো দিনই শেয়ার কেনা বেচা করার একটা স্কোপ পায় না। ওর যে মার্কেটিং ম্যানেজার ছিল প্রতি বছরই শেয়ারটা নিজের মতো করে নতুন জায়গায় ট্রান্সফার করে দিত। ট্রান্সফার করাতে উনি কী করতো, উনি বিক্রি করতে পারতো না, 1 ইয়ার কমপ্লিট না করলে বিক্রি হয় না। তো যাই হোক, আমার এখানে আসার পরে আমার এখানে ট্রান্সফার হলো। তো ওনার আগের থেকে ছিল। যাই হোক, কিছুদিনের মধ্যে আমার সঙ্গে জয়েন করার কিছুদিন পরে ওনার একটা 25,000-এর শেয়ার 1 বছর পরে 30,000-এ বিক্রি হলো। এবার 30,000 বিক্রি হয়ে উনি খুব খুশি, আমিও খুশি। আমি তো কিছু বুঝি না, আমি বুঝবার চেষ্টাও করি না। কারণ আমি যেটা বুঝি এটাই যদি আমি কন্ট্রিবিউট করতে পারি, দ্যাটস এনাফ। তো হলো, এই মুহূর্তে আমার কাছে শেয়ার মার্কেটে প্রতি মাসে 24,000 টাকার মতো ডিপোজিট হয়। এই তো আজকে এক ক্লায়েন্টের কাছে গেলাম, তার বাবা মারা গেছে, আমার অফিস কলিগ মদন গুপ্ত, উনি মারা গেছে। তো ওনার ছেলে বলল যে কাকু আমার মাসে না বছরে 1 লক্ষ টাকা আমি সেভ করতে চাই শেয়ার মার্কেটে আমার ছেলের ভবিষ্যৎ করার জন্য। ঠিক আছে, তুমি করতে পারো, কারণ আমি জানি না, তুমি যখন করবে আমি দেখতে পাবো। বলে আমি একা না, আমার পিস্তুত ভাই আছে, ভাইও, আমরা 2 ভাই মিলে শেয়ার শুরু করবো। তো বছরে 1 লাখ টাকা, মাসে ওই 8-9 হাজার টাকা
আর মাঝে মাঝে ওরা দুটো সিস্টেমে রাখবে, মানে রাস্তায় হাঁটলে এক রাস্তা পাওয়া যায়, আর এক্সপেকটেশন নিয়ে গেলে কিছুই পাওয়া যায় না। এক্সপেকটেশন থাকবে, বাট এক্সপ্রেস করা যাবে না। যেটা আমি আজকে গিয়েছিলাম, ওদের ফোন নাম্বারগুলি হারিয়ে গেছিলো, আমি ফোন আপডেট করতে গিয়ে আমার অনেকেরই ফোন হারিয়ে গেছে, বাট যেগুলি আমি জানতাম না তাদের ফোনগুলি এসে গেছে। যাই হোক, মানে জীবনে অনেক কিছু হারানোর আছে, পাওয়ারও আছে। যেমন গতকালকে হঠাৎ আমি ফেরার সময়, বাড়ি ফেরার সময় আমি একটা ট্রেন ধরলাম। সেই ট্রেনটা আমি জানতাম না, কারণ ওই সময় 4:16-তে একটা ট্রেন ছাড়ে কৃষ্ণনগর লোকাল, সেটাতে আমি উঠে গেলাম, বসেও গেছি। পাশে একটা রুগী ছিল, রুগীর সঙ্গে সেই ছেলেটাকে বললাম যে, বাবু তোমরা এত কষ্ট করে বোম্বে থেকে আসছো? বলে হ্যাঁ। তো যে আমার সঙ্গে রুগী আছে, আমাকে বসতে দিচ্ছিল না। আমি ঠিক আছে, আমি দাঁড়িয়ে যাবো। পরে বললো যে না কাকু তুমি বসো। বসলাম। বসার পরে এইভাবে কথা বলতে বলতে তোমাদের মেডিকেল এক্সপেন্ডিচার কে করেছে, যেটা হলো আমার স্বভাব, সহজাত প্রবৃত্তি বা আমার স্বভাব অনুযায়ী আমি যে কথা বলি লোকের সঙ্গে, যে তুমি কোথায় তোমাদের মেডিকেল এক্সপেন্ডিচার, মেডিকেল বলে না আমার কোম্পানি দিয়েছে, L&T, লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি, বম্বেতে ওরা কাজ করে। বম্বে হাসপাতালে 1 মাসের উপর ছিল, একটু ভালো হয়েছে, বাড়িতে নিয়ে এসছে। এইবার বললাম যে তোমরা যে চাকরি বাকরি করো, তোমাদের পেনশন আছে? বলে ওই প্রভিডেন্ট ফান্ড। আমি বললাম আমারও প্রভিডেন্ট ফান্ড ছিল, কিন্তু দেখো প্রভিডেন্ট ফান্ড এমনই একটা ফান্ড, এককালীন টাকা পাওয়া যায়। এককালীন টাকা, জ্যান্ত মাছ যেরকম বেশিক্ষণ ছটফট ছটফট করে কিছুক্ষণ পরে জল ছাড়া মারা যায়, ঠিক তাই টাকাটা, এককালীন টাকাটা দেখতে মনে হয় আমাদের কাছে অনেক কিছু মনে হয়, কিন্তু টাকাটা বেশি দিন থাকে না। প্র্যাকটিক্যালি আই ফিল ইট, আমি ফিল করি বলে এটা আমি তুলে ধরার চেষ্টা করছি যে টাকাটা থাকে না। তো যাই হোক, ছেলেটাকে কথা বলতে বলতে বললো তুমি কি করো? বলে আমি ওখানে চাকরি করি। কত টাকা মাইনে পাও? বলে আমি 25,000 টাকা মাইনে পাই। তো তোমার এক্সপেন্ডিচার কত? বলে আমার 4,000 টাকা লাগে। আমি ধরে নিলাম তুমি 5,000, 20,000 টাকা কী করো? বলে আমি কাকার কাছে রাখি। আমি বলি দেখো, একটা আমাদের বাংলা আছে, প্রবাদ আছে, চাচা আপন প্রাণ বাঁচা। চাচা মানে তুমি কাকাকে, মানে কাকা ওকে বলে মানে চাচা, চাচা, কাকা, যাই হোক কাকা। এইবার কাকা আজকে ভালো আছে, কালকে যে কাকা তোমার সময় মতো তোমাকে দেখবে কি দেখবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজকে দেখো আমি নিজে যেটা বলছি আমি খুব ভালো, কিন্তু আমাকে যদি 100 কোটি টাকা দাও তাহলে আমি ভালো থাকবো না। আমি নিজে ওই 100 কোটি টাকা নিয়ে কোথাও পালিয়ে যাব। আমি ততটা ভালো নই যতটা ভালো এখন বলছি, কিন্তু ভালো মন্দ মানুষের মধ্যে থাকে, এটা হলো স্বাভাবিক। কারণ যদি কিছু ভালো লোক না থাকতো এখন আমরা চলতে পারতাম না। তো যাই হোক, আমি তোমার ফোন নাম্বার দাও, আমি তোমাকে একটা প্রেজেন্টেশন পাঠিয়ে দেবো। তুমি বেশি না, মাসে যদি 6,000 টাকা করে দাও, এই প্রেজেন্টেশনটা ওকে আমি মুখে বলেছি এবং প্রেজেন্টেশনটা পাঠানোর চেষ্টা করছি, কিন্তু যে নাম্বারটা দিয়েছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার নয়, এটা এমনি নাম্বার। তো আমি আজকেও ফোন করেছি, ফোন করার পরে ওর মাই খুব সম্ভবত ধরে, যে 22 বছরের ছেলে, অল্প বয়স। আমি 20 বছর টার্মে একটা প্ল্যান দিয়েছি, 8% গ্যারান্টেড পেনশন প্ল্যান। যদি 20 বছর ও দিতে পারে তাহলে মোটামুটি ও তো 1 লাখ টাকা করে পেনশন পাবেই, প্লাস ওর যেই টাকাটা জমা হচ্ছে 20 বছরে, তো সেই টাকাটাও মোটামুটি মোর দেন ক্রোর্স ম্যাচুরিটি পাবে উইদাউট পেনশন, যেটা প্রতি বছর 1 লাখ টাকা করে পাচ্ছে। 6,000 করে, মানে 72,000 টাকা ইয়ারলি। এবার দেওয়ার পরে যেটা 20 বছর, 7 দুগুণে 14, 15 লাখ টাকার মতো যেটা দিচ্ছে, সেটা তার 1 কোটি টাকা ম্যাচুরিটিতে পাবে, প্লাস যেটা পেনশন পাচ্ছে এটা যোগ করলে এবার কতদিন পাবে? আমাদের লিমিট হলো, এলআইসির তরফ থেকে লিমিট হলো 100 বছর। এইবার তার আগে যদি কোনো মিসহ্যাপ ঘটে, এইবার তখনকার ওই মানে এখন 22 আর 20, 42 বছরের পরে কতদিন পেয়েছে সেটা, তার সঙ্গে বোনাস যোগ হবে, সব কিছু মিলে ওটা হলো এলআইসির ক্যালকুলেশন। এই মুহূর্তে তো আমি বলতে পারবো না, বলা উচিতও না, কারণ আমাদের যেটা ইন্স্যুরেন্সের ভাষায়
মারা যাওয়া ৩ রকম। একটা হলো নরমাল ডেথ, অ্যাক্সিডেন্টাল ডেথ, সুইসাইডাল ডেথ। সুইসাইড করতে হলে ৩৬৫ দিন বেঁচে থাকতে হবে। তারপরে সুইসাইড করলেও এলআইসি রিজনগুলি ভেরিফিকেশন করার পরে পেমেন্ট দেয়। এখানে কেউ যদি আমাকে ফোর্স করে যে মারা গেলে এলআইসি, হ্যাঁ মারা গেলে লাভ। তুমি কিভাবে মারা যাবে? মারা যাওয়াটা কি তুমি, এটা সহজ সরল কথা না, এটা শুনতে খুব সহজ সরল, বাট ইটস এ টিপিক্যাল ওয়ার্ড। মারা যাবে, কিভাবে মারা যাবে? মারা যাওয়ার তো অনেক কিছু কারণ আছে। একটা হলো নর্মাল ডেথ, অ্যাক্সিডেন্টাল ডেথ, অসুখ। তুমি একটা ইয়ং বাচ্চা, এটা এখনই কী করে তুমি ভাবছো? আমাদের যেরকম মৃত্যু কখন হয় এটা কেউ আমরা জানি না, যার জন্য আমরা লড়াই করছি। আমরা জাস্ট লাইক এ অভিনেতা অভিনেত্রী, আমরা আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে অভিনয় করে যাচ্ছি। কি অভিনয় করছি? আমরা যেটা পারছি আমার সুবিধার জন্য আমি অনেক কিছুই বলছি, কিন্তু প্রকৃত কি সবই সঠিক? না, আমি নিজেকে সঠিক মনে করি না, কিছু ভুল আছে। ভুল ত্রুটি যা থাকবে পরবর্তীকালে আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেব। মিনস আপনারা আমাকে বলবেন যে আমি কি ভুল বলেছি, কি ঠিক বলেছি। আপনাদের কি প্রয়োজন আছে, প্রয়োজনটা যদি আমার সঙ্গে শেয়ার করেন, আমি অবশ্যই চেষ্টা করব একটা সুন্দর ফ্যামিলি লাইফ লিড করার জন্য। আর আমাদের ইন্স্যুরেন্স বন্ধুরা যারা আছে তারা আজকে ওই 10টা 5টা অফিস করে কাস্টমার খুঁজে বেড়ানো, আমার কোথা থেকে কাস্টমার, এইভাবে হবে না। আপনারা প্লিজ ডিজিটালি নিজেকে ডেভেলপ করুন। আপনাদের প্রয়োজনীয় যাকে মনে হয়, যার কাছ থেকে ইউটিউব দেখে যেভাবে হোক, যে কোনো অনেক ইনস্টিটিউট আছে সেখান থেকে শিখে যেখান থেকে করুন। তবে আর যদি আমার কথা শুনে আমার সঙ্গে আপনাদের মানে কথার মিল পড়ে, মানে রেজোনেট করতে পারেন, আমাকে ভালো লাগে, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আমি আপনাদের গাইড করতে পারবো কীভাবে পরবর্তীকালে ডিজিটালি আপনি নিজেকে সাউন্ড করবেন। একবার পরিশ্রম, এই যে রেকর্ডটা হচ্ছে ভিডিও রেকর্ডটা, এটা তো আমার সারা জীবনের সঞ্চয় হয়ে যাবে। এই যে একবার করলাম, এখান থেকে টুকরো টুকরো করে আমি অনেক কিছু করতে পারবো, অনেক রকম পয়েন্ট বেরোবে। এটা যতক্ষণ আমি রেকর্ড না করছি, আজকে খাতায় লিখতে গেলে হাত ব্যথা হয়ে যাবে, লেখার অভ্যাস অনেক দিন চলে গেছে, পারবো না। এবার খাতায় লিখতে গেলে আর এই রেকর্ডটা, এখানে যেখানে ভুল আছে সেটা কারেকশন করা যাবে, বাট রেকর্ড একবার হয়ে গেলে এটা মুছা যাবে না। যেরকম জাজরা বিচারে রায় দেয়, জাজ পাল্টাতে পারে কিন্তু রায় পাল্টায় না। যার জন্য দেখবেন, লক্ষ্য করে দেখবেন, যখন কোনো জাজমেন্ট হয়, জাজমেন্ট করার পরে ফাইনাল রায় দেওয়ার পরে পেনটা ভেঙে দেওয়া হয়। আগে তো নিব পেন, এখনও মনে হয় নিব, আমি জানি না কিসে লেখা হয়, কারণ কোর্ট কাছারি জানি না, তবে নিবটা ভেঙে দেয়, যে ওই পেনের ডুপ্লিকেট কিছু আর হবে না। যা হাকিম নড়ে হুকুম নড়ে না, এটা একটা প্রবাদ আছে। সেরকম আজকে আমি চেষ্টা করলাম, আমি জানি না ভুল ত্রুটি অনেক কিছু হবে, আমি স্বীকার করে নিচ্ছি। তবে আমি আপনাদের আরেকবার অনুরোধ করছি, নিজেকে যদি বাঁচাতে চান, ডিজিটাল আপনাকে হতেই হবে। এবার কোথা থেকে হবেন, কীভাবে হবেন, বিনা পয়সায় কিছু হবে না, কিছু খরচ করতেই হবে। বিনা পয়সা আমি ধরুন আজকে আমার জীবনের জন্য আমি খরচা করছি এবং পরবর্তীকালেও খরচা করবো। এই যে লাস্ট যে মিটিংটা অ্যাটেন্ড করে এলাম, 2 দিনের ফিজিক্যাল মিটিং, আমার প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচা হয়েছে। বাট আমি যেটা গেইন করেছি, আমি এই মোবাইলের সামনে বসে আমি এই যে ভিডিও রেকর্ডিং আমি করতেই পারতাম না। এই যে প্রায় 30-29 সেকেন্ড হয়ে গেছে, 29 মিনিট হয়ে গেছে, এখনও আমি বলেই যাচ্ছি। আমার বলার, আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি, একদম এটা পিওর গল্প, পিওর ভিডিও। এবার একে কারেকশন ফারেকশন কী করার পরে চিন্তা করা যাবে। এই যে আজকে এইটা কনফিডেন্টটা, এটা একমাত্র এই পরপর 2টো ফিজিক্যাল মিটিং অ্যাটেন্ড করার পরে, ফিজিক্যাল এবং ডিজিটাল দুটো কম্বিনেশন একটা বিরাট পাওয়ার দেয়। আশা করি যদি আপনাদের ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার কন্ট্যাক্ট নাম্বার এতে দেওয়া থাকবে। আমার এই মুহূর্তে আমার নিজস্ব ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, যা যা মিডিয়া হওয়া দরকার সবই আমার কাছে আছে। আপনারা যে কোনো চ্যানেল থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আমি তো আজকে নতুন নই, আমার এটা ধরুন 51 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, 51 ইয়ার্স রানিং।
মানে 50 ইয়ার্স কমপ্লিট করেছি, হাফ সেঞ্চুরি আমি করে ফেলেছি। বাট আমি এখনও রোজ বেরোতে পারি। ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ভগবান আমাকে যেন সুস্থ রাখে, আপনাদের আরও ভালো ভালো কিছু দিতে পারি। এটাই আমার উদ্দেশ্য। আমি আপনাদের কাছে কিছু চাই না। বাট নিজেকে কিছু পাওয়ার জন্য, নিজের কিছু প্রমাণ করার জন্য আপনাকে কিছু না কিছু দিতে হবে। হয় মানি দিতে হবে, না হলে টাইম দিতে হবে। যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি অন্তপক্ষে আমার জন্য একবার হলে করে দেখুন। আমি মানি চাই না, টাইম দিয়ে অন্তপক্ষে ছোট্ট দুটো আপনাদের মতামত জানান। এতে আমি খুশি। পরবর্তীকালে আমি আরও নতুন কিছু আপনাদের জন্য তথ্য নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। আজ এখানে শেষ করছি।